আসতে পারি ম্যাম? আসো। এই, তুমি কি হাসিব ভাইয়ের ছেলে রাফি? জি ম্যাম। এই, তুমি আমাকে ম্যাম বলছো কেন? আমাকে আন্টি বলবে, কেমন? ওকে ম্যাম। কি? আবার ম্যাম? ও, দুঃখিত আন্টি। এই তো, এবার ঠিক আছে। আর যে জন্য তোমাকে এখানে ডাকলাম, আমার একজন ম্যানেজার লাগবে। শুনেছি তুমি খুব ভালো স্টুডেন্ট। তোমার আব্বু তোমার ব্যাপারে সব বলেছে। তুমি কি পারবে? কি বলেন আন্টি? আমি কি এটা সামলাতে পারবো? আমাদের পুরনো ম্যানেজার তোমাকে সবকিছু বুঝিয়ে দিবে। জি আন্টি। আর ঠিক তখনই মিমের ফোন। আমি ফোনটা কেটে দিলাম। কি হলো রাফি, কার ফোন ছিল? আমার এক বন্ধুর। কেটে দিলে কেন? রিসিভ করো। না আন্টি, আমি ম্যানেজ করে নিব। ওকে, তাহলে তুমি এখন আসতে পারো। কাল থেকে কাজে জয়েন করবে। ওকে আন্টি, আসি। আন্টির অফিস থেকে বেরিয়েই পাগলি মিমটাকে কল দিলাম। কিছু সময় রিং হওয়ার পর রিসিভ করলো। হ্যালো মিম। হুম, তোমাকে কত কল দিলাম, ধরলে না কেন? আমি একটা কাজে ছিলাম, তাই তোর কলটা রিসিভ করতে পারি নাই রে। সরি। ওকে, ঠিক আছে। বিকেলে ঘুরতে যাওয়ার কথা মনে আছে? হুম, আছে। কিন্তু আজ না গেলে হয় না? না, যেতেই হবে। কোনো কথা শুনতে চাই না। আসলে খুব ক্লান্ত লাগছে তো তাই। ও আচ্ছা, শোনো, বেশি সময় থাকা লাগবে না। ওকে ঠিক আছে। কখন বের হব? তুমি এখন কোথায়? এই তো বাসার কাছে চলে আসছি। আচ্ছা শোনো, বাসায় পৌঁছেই ফ্রেশ হবে, তারপর লাঞ্চটা করে রেডি হয়ে থাকবে। আমি গাড়ি নিয়ে এসে তোমাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। মিমের ফোন কলটা কেটে দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। 30 মিনিট পর মিম এসে আমাকে নিয়ে গেল। আর গাড়িতে যেতেই মিম আমার চোখ বেঁধে দেয়। মিম, এ তুই কি করছিস? এই, একদম চুপ। এত কথা বলো কেন? আরে কিন্তু তুমি আমার চোখ কেন বাঁধছ? আবার কথা বলে একদম খুন করে ফেলবো তোকে। আচ্ছা বাবা, চুপ করলাম। এবার তো খুশি? হুম, অনেক। আমার লক্ষ্মীটা। কিছু সময় পর একটা জায়গায় গাড়ি থামালো। তারপর মিম গাড়ি থেকে নেমেই আমাকে নামিয়ে দিল, কারণ আমার চোখ তো বান্ধা। আচ্ছা মিম, এটা কোথায়? আবার কথা বলে, চুপ করে থাক। ওকে, চুপ করলাম। তারপর মিম আমাকে একটা অন্ধকার ঘরে ছেড়ে দিল। আমি এবার নিজের চোখ থেকে কাপড়টা সরিয়ে যেটা দেখতে পেলাম, সেটা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেলাম। আমি চোখ খুলতেই রুমের সারা জায়গায় লাইট জ্বলে গেল। আর আমি দেখতে পেলাম একটা মেয়ে নীল শাড়ি পরে দাঁড়িয়ে আছে। যেই না মেয়েটা ঘুরলো, আমি দেখেই তো ভূত দেখার মতো চমকে উঠলাম। মিম, তুই? হুম, আমি। আমি ছাড়া আর কেউ থাকবে নাকি? আরে তা নয়, কিন্তু তুই আমাকে এখানে কেন নিয়ে এলি? তখন দেখি আব্বু আম্মু সবাই এসে হাজির। আর বলতে লাগলো, হ্যাপি বার্থডে রাফি, হ্যাপি বার্থডে টু ইউ মাই প্রিন্সেস, হ্যাপি বার্থডে টু ইউ দোস্ত, বলে আমার সব ফ্রেন্ডরা এসে আমাকে জড়িয়ে ধরলো। আচ্ছা, এবার কি কেক কাটবে নাকি? হো, হ্যাঁ। যা রাফি, মিম মায়ের সাথে কেকটা কেটে আয়। আম্মুর কথা মতো গিয়ে মিম আর আমি কেক কাটলাম। প্রথমে আব্বু আম্মুকে খাইয়ে দিলাম, আর তারপর মিমকে খাইয়ে দিলাম। এরপর একে অপরকে কেক খাইয়ে দিলাম। তারপর অনেক মজা করলাম, পার্টি করলাম। হঠাৎ আমার মাথার ভেতরে একটা চক্কর দিল। মনে হলো মাথাটা বোধহয় ছিঁড়ে যাবে। আমি সাথে সাথে নিচে পড়ে গেলাম। আর মিম এটা দেখেই দৌড়ে চলে এলো, আর আমাকে ওর কোলের উপর নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিন্তু শেষ রক্ষা হলো না আমার। আমি সাথে সাথে জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম। আমার জ্ঞান ফিরতেই মিম ডাক্তারকে ডাক দিলেন, আর সাথে সাথে এসে আমাকে চেক আপ করে গেলেন। আর মিমকে বাইরে আসতে বললেন। মিম ওনার সাথে বাইরে চলে গেল। কিছু সময় পর মিম আমার কেবিনে আসলো, আর আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কান্না করছে। এই মিম, কি হয়েছে, কাঁদছো কেন? ক- ক- কই না, আ- আ- তো আসলে চোখে কিছু একটা পড়লো, তাই চোখ দিয়ে পানি পড়ছে।
আচ্ছা ডাক্তার কি বললো? আরে ডাক্তার কিছুই বলে নাই, শুধু বলেছে যে তোমার একটু খেয়াল রাখতে বললো, আর কিছু ওষুধ লিখে দিচ্ছে, তোমাকে নিয়মিত খেতে হবে। কথাগুলো বলছে আর মিমের চোখ দিয়ে পানি অঝরে পড়ছে। আমি মিমের চোখ মুছে দিয়ে বললাম, এই পাগলি, কাঁদছিস কেন? দেখ আমি তো ঠিকই আছি, আমার তো কিছুই হয় নাই, তুই শুধু চিন্তা আর কান্না করছিস, বোকা মেয়ে একটা। ঠিক আছে। আচ্ছা শোনো, আমি ওষুধ আনতে যাচ্ছি, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। কথাটা বলেই মিম কাঁদতে কাঁদতে কেবিন থেকে চলে গেল। আচ্ছা এবার আসুন দেখি ডাক্তার মিমকে কি বলছেন। মিম, আপনার সাথে কিছু কথা বলার আছে। জি ডাক্তার বলুন। দেখুন, রাফি সাহেবের অবস্থা বেশি একটা ভালো না। ওনার আগে অ্যাক্সিডেন্টের কারণে মাথা থেকে অনেক ব্লাড পড়ে গিয়েছে, তারপরে অনেক রক্ত লাগছিল ওনার। জি তারপর? ওনার মেন্টাল হ্যামারেজের কারণে মাথার নার্ভ স্লো কাজ করছে, যার কারণে ওনার মাথায় সমস্যা হচ্ছে। আর এইভাবে চলতে থাকলে কিছুদিন পর হয়তো আমরা রাফি সাহেবকে বাঁচাতে পারবো না। তাই বলছিলাম কি, যে কয়দিন উনি বেঁচে আছেন ততদিন রাফিকে বলবেন না এসব কথা, তাহলে রাফি টেনশন করবে, আর যেটা রাফি সাহেবের জন্য ক্ষতিকর। তাই বলছি যেভাবেই হোক ওনাকে এই কথা যেন না জানতে পারে। কি? না, এ হতে পারে না। কি বলছেন ডাক্তার আপনি? জি মিম, ঠিকই বলছি। প্লিজ আপনি ভেঙে পড়বেন না। আপনি এরকম করেন তাহলে কি করে হবে? তাই আপনাকে সবটা দেখে রাখতে হবে। আর রাফির আব্বু আম্মুর সাথে আমি কথা বলে নিব। ডাক্তার, আমার রাফিকে কি ভালো করা যায় না কোনোভাবে? যত টাকা লাগবে আমি দিব, কিন্তু আমি রাফিকে ঠিক করতেই হবে। আসলে সবকিছু তো আর টাকা দিয়ে ঠিক করা যায় না। উপরে আল্লাহকে ডাকুন, উনিই পারবেন রাফিকে ঠিক করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিতে। কিন্তু তাতেও একটা ভয় থেকেই যাবে। কি সেটা? ওনার মেমোরি মুছে যেতে পারে। কি মানে রাফি আমাকে ভুলে যাবে? না, এটা হতে পারে না। ওকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি ওকে বড্ড ভালোবাসি। সবকিছু বুঝতে পারছি, কিন্তু আপনাকে বাস্তবতাটা মেনে নিতে হবে। যাই হোক, এখন আমি আসি। আপনাকে যে ঔষধ আনতে বললাম ওগুলো এনে এখনই রাফিকে খাইয়ে দিতে হবে। বলেই ডাক্তার চলে গেল। এই রাফি, ঘুমাইছোস? হুম। ওঠ, আর উঠে এই ওষুধ খেয়ে নে। না আমি খাবো না। পাগলামি করিস না বন্ধু আমার, প্লিজ ওষুধটা খেয়ে নে। বললাম তো খাবো না। আর ওষুধ না খেলে কি হবে? মরেই তো যাবো, তাই না? রাফি কি জেনে গেছে ডাক্তার আর আমার কথোপকথন? আই, তুই কি বলিস এগুলো? ওকে, খাওয়া লাগবে না। অনেক খিদা লাগছিল, ভাবলাম খাবো, কিন্তু না, আর খাওয়া লাগবে না। কেন? যা খেয়ে আয় এখনই। ইস, আসছে নিজে খাবে না আর আসছে আমাকে রাগ দেখাতে। আগে ওষুধ খাও, তাহলে আমিও খাবো। আচ্ছা দে, এসব খেয়ে কোনো লাভ হবে না, আমি তো আর বাঁচবো না। দেখ রাফি, মার খাবি এবার, চুপ থাক আর এই ওষুধটা খেয়ে নে। বলেই মিম আমাকে ওষুধ খাইয়ে দিল আর আমি ঘুমিয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে কয়েকটা মাস কেটে গেল। এখন আমি আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছি, কিন্তু মাঝে মাঝে একটু মেমোরি শর্ট টাইম ব্রেক করে। ওষুধ খেলে ঠিক হয়ে যায়। এই তো 3 দিন আগের কথা। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি গেছিলাম, কিন্তু ভার্সিটি গিয়েই সমস্যাটা হয় আমার, আবার মাথা ব্যথা শুরু করে দেয়। তারপর ডাক্তার এসে জানিয়ে দিলেন আমি যেন রোদ দিয়ে বেশি ঘোরাঘুরি না করি, আর মাঝে মাঝে তো আমার বাড়ি খুঁজেই পাই না, আর একেই বলে শর্ট টাইম মেমোরি লস। এভাবে দেখতে দেখতে 1 বছর কেটে গেল। আমার পরিবার আর মিমের পরিবার আমাদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু আমি রাজি না, কারণ বলা তো যায় না কখন আমার ডাক চলে আসে উপর আল্লাহর কাছে যাওয়ার। তাই আমি সরাসরি না বলে দেই। তবে আমার না বলাতে তেমন কোনো সমস্যা হয় নাই, কারণ তারা তো সব জানে, আর আমিও একটু হলে বুঝতে পারি আমিও আর বেশি দিন বাঁচব না। একদিন মিমকে কারোর সাথে আমার ব্যাপারে কথা বলছিল, তখন আমি শুনতে পেলাম মিম বলছিল, না রাফির মাথায় অনেক সমস্যা হয়েছে, ও হয়তো আর বেশি দিন বাঁচবে না। কথাটা শোনার পর খুব কষ্ট লাগছিল। তাই আমি সিদ্ধান্ত নিলাম আমি মিমকে বিয়ে করব না। আর সত্যি বলতে আমি মিমকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ওই দিনের কথা শোনার পর থেকে আমি মিমকে ভুলতে চেষ্টা করলাম। তারপর একদিন আমি একটা জিনিস লক্ষ্য করলাম,
সেটা হলো মিমকে একটা ছেলে ফলো করে। মনে হয় সে মিমকে ভালোবাসে, কিন্তু বলতে পারে না হয়তো। আমি ছেলেটাকে অনেকবার মিমের আশেপাশে দেখি, আমি কিছুই বলতাম না। একদিন আমি একটা জিনিস করলাম, আর এটা শুনে তো মিম রেগে আগুন হয়ে গেছে। আমি সেই ছেলেটার সাথে গিয়ে দেখা করলাম, আর এই বিষয়টা মিম জেনে গেছিল। এই নিয়ে আমাকে অনেক বকা দিছিল। আর ওই ছেলেটার সাথে দেখা করে ওকে কিছু কথা বলছিলাম, আর সেগুলো শুনেই মিম আমাকে অনেক বকা দেয়। আসলে ছেলেটার সাথে যে কথাগুলো হয়েছিল। এক্সকিউজ মি। জি, আমাকে বলছেন? জি ভাইয়া, আপনাকে বলছি। জি ভাইয়া, বলুন। আপনাকে ইদানিং দেখছি একটা মেয়েকে ফলো করতেছেন। আচ্ছা, আপনি কি মেয়েটাকে ভালোবাসেন? না মানে বলছিলাম কি, ভয় পাওয়ার কিছু নাই ভাইয়া। আপনি যদি ওকে ভালোবাসেন তাহলে ওকে গিয়ে বলে দেন। আপনি কে? আমি ওর বন্ধু প্লাস ফিয়ন্সি, কিন্তু আমি ওকে বিয়ে করব না। কেন ভাইয়া, মেয়েটার কোনো সমস্যা আছে নাকি? না, ওর কোনো সমস্যা নেই। তাহলে? তারপর ওকে সব খুলে বললাম। আমার কথা শুনে ছেলেটা প্রায় কাঁদো কাঁদো অবস্থা। ভাইয়া, আপনি ওকে খুব লাভ করেন তাই না? খুব বেশি ভালোবাসি, কিন্তু এখন আর লাভ নাই। আমার ব্লাড ক্যান্সার হয়েছে, আর মাথায় টিউমার। আমার বাঁচার কোনো উপায় নাই, আর আমি চাই না আমার মিমটা কষ্টে থাকুক। আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে ভরে রাখবে, পারবে না? জি ভাইয়া, পারবো। যাক, শুনে নিশ্চিত হলাম। আচ্ছা, আপনার নাম কি ভাইয়া? আমার নাম রাহুল। আপনি কি করেন? আমার একটা কোম্পানি আছে, আর আমি ওই কোম্পানির বস। খান ইন্ডাস্ট্রিয়ালের নাম শুনছেন নিশ্চয়? ও হ্যাঁ, শুনছি। এটা তো একটা নামকরা কোম্পানি। জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনি তো বাইরে চিকিৎসা করাতে পারেন। লাভ নাই ভাইয়া, আমি ডাক্তারের সাথে কথা বলেছিলাম। ডাক্তার বলছে যে আমার হাতে খুব কম সময় আছে, আর আমার যদি অপারেশন করা হয় তাহলে বাঁচার সম্ভাবনা 1%, আর এতে অনেক রিস্কি আছে। আর আমি চাই না আমার জন্য আমার বাবা মা তাদের সবকিছু হারিয়ে ফেলুক। ভাইয়া, আপনাকে কিছু বলার সাধ্য আমার নাই, তবুও বলি, আপনি খুব ভালো মানুষ, কিন্তু এই ভালো মানুষের কেন এমন হয়? আচ্ছা ভাইয়া, তুমি আমার মিমকে কখনো কষ্ট দিবে না, ওর খেয়াল রাখবে। আর মিম একটু রাগী, অল্পতে রেগে যায়, আর ওকে একদম কাঁদাবেন না। ও খুব নরম মনের মানুষ, প্লিজ ভাইয়া। ওকে ভাইয়া, আমি মিমকে খুব ভালোবাসি, তবে হ্যাঁ, আপনার মতো না ভালোবাসতে পারি, কিন্তু ভালোবাসি। আমি জানি ভাইয়া, আপনি মিমকে খুব ভালোবাসেন। রাহুলের কথা বলে বাসায় চলে এলাম, আর বাসায় এসে দেখি মিম আমার রুমে বসে আছে। তবে আজ একটু অন্যভাবে বসে আছে, দেখে মনে হচ্ছে খুব রাগ হয়ে আছে আমার উপর। আরে মিম, তুই এখানে? আমি। কিন্তু তুই এত সময় কই ছিলি? তোকে কতগুলো কল করছি দেখছিস? সরি রে, ফোনটা সাইলেন্ট ছিল। একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, তাই সাইলেন্ট করে রাখছিলাম আমি। তোর ইম্পর্ট্যান্ট কাজ কি ওই মিস্টার রাহুলের সাথে ছিল? আরে কি বলছিস? রাহুল? এ আবার কে? তোর বয়ফ্রেন্ড নাকি রে? তুই খুব পচা হয়ে গেছিস। তুই প্রেম করছিস, আর আমি জানি না? তুই না আমার খুব ভালো ফ্রেন্ড। আমার কথা শেষ হওয়ার সাথে সাথেই মিম কষিয়ে আমার বাগালে একটা চর মেরে আমাকে জড়িয়ে ধরেই কেঁদে দিল। আরে কাঁদছিস কেন? তুই যে কেন কাঁদছিস আমি তো ভালো করেই জানি, কথাটা মনে মনে বললাম। তুই এমন কেন? কেন রে, আমি কি করলাম? তুই তো আমাকে মারলি। তুই আমাকে কেন এত ভালোবাসিস বলবি একটু? আরে ধুর, তোকে আমি ভালোবাসতে যাব কেন? তোকে ভালোবেসে কি আমি বিপদে পড়বো? দেখ রাফি, একদম মজা করবি না। তুই জানিস আমি তোকে কতটা ভালোবাসি। এবার আমি আর নিজেকে সামলাতে পারলাম না, আমিও ওকে জড়িয়ে ধরলাম। তুই কেন বুঝিস না? আমি আর কথাটা শেষ করার আগেই আমার ঠোঁট দুইটা মিমের দখলে নিয়ে নিল। কিছু সময় পরে ছেড়ে দিল, আর বলল, তোকে আমি হারাতে দিব না। এই যে তোকে শক্ত করে জড়িয়ে ধরে আছি, আমার কাছ থেকে কেউ তোকে নিয়ে যেতে পারবে না। তুই শুধু আমার, আর আমারই থাকবি। তুই ভালো করে জানিস আমি আর এই পৃথিবীতে থাকতে পারবো না।
তারপরও কেন এমন করছিস? আমি কিছু জানতে আর বুঝতে চাই না। আমি শুধু এইটুকুই বুঝি, তুই আমার কাছে থাকবি। আমার থেকে রাহুল ছেলেটা অনেক ভালো। ও তোকে আমার থেকে ভালো রাখবে, তোকে ভালোবাসবে, আর তুই ওর কাছে শান্তিতে থাকতে পারবি। ও একজন সফল বিজনেসম্যান। আমার টাকা পয়সা কিছুই চাই না, আমার শুধু তোকেই চাই। তোর বুকে মাথা রেখে সারা জীবন কাটিয়ে দিতে চাই। প্লিজ আমাকে তোর থেকে আলাদা করিস না। ওকে বুঝলাম। চোখের পানি মুছে মিমকে বুকের মধ্যে থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, এখন আমাকে ছাড়, আমি এখন ফ্রেশ হয়ে আসি। আচ্ছা যা, আর ফ্রেশ হয়ে খেয়ে বাইরে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম, আর মিমও চলে গেল। ও হ্যাঁ, মিম এখন থেকে আমাদের বাসায় থাকছে। যাই হোক, ফ্রেশ হতে খেতে গেলাম। মিম সহ বাসার সবাই মিলে একসাথে খেলাম। খাওয়া দাওয়া শেষ করে মিম আর আমি বেরিয়ে পড়লাম। আমরা বাসা থেকে বেরোতে বেরোতেই আঙ্কেল তার গাড়ি পাঠিয়ে দিলেন। রাত 8টায় আমি আর মিম বাসায় আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে সবাই মিলে ডাইনিং টেবিলে বসে গল্প করছিলাম। হঠাৎ করে আমার মাথা ব্যথা করছে, মনে হচ্ছে মাথাটা বোধহয় ফেটে যাবে। কি রে রাফি, তুই ঠিক আছিস তো? না আম্মু, মাথা ব্যথা করছে খুব। কি? এই রাফির আব্বু, এখনই ডাক্তারকে ফোন দাও আর ইমার্জেন্সি আসতে বলো। আরে আম্মু, এত টেনশন করো না তো, মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। তুই চুপ করবি। কিছুক্ষণ পর ডাক্তার আসলো আর আমাকে চেক আপ করে কিছু ওষুধ লিখে দিল, সাথে একটা ঘুমের ওষুধও দিল। আমি ওষুধ খেয়ে লম্বা একটা ঘুম দিলাম। দীর্ঘ 5টা বছর পর আজকে আমার মৃত্যুবার্ষিকী। কি আপনারা অবাক হচ্ছেন? তাহলে আপনাদের পরিষ্কার করে বলি, সেই দিন ঘুমানোর পর কি হয়েছিল। আমি ডাক্তার দেওয়া ওষুধকে ঘুমিয়েছিলাম ঠিকই, কিন্তু ওই ঘুমই ছিল আমার শেষ ঘুম। কারণটা হলো আমি শুধুমাত্র ঘুমের ওষুধই খেয়েছিলাম, মাথা ব্যথার ওষুধ খেয়েছিলাম না। কারণ আমি বুঝতে পেরে গেছিলাম আমি আর বাঁচবো না। তাই আমি চাই না যে আমার জন্য আমার পরিবার, তারপর মিম, এরা কষ্ট পাক। আর যদিও এর থেকে বেশি কষ্ট হলো বাবা মা তার একমাত্র ছেলেকে নিজেদের চোখের সামনে এভাবে চলে যেতে দেখতে পারে না। আমার কিছুই করার ছিল না। ও হ্যাঁ, মিমের বিয়ে হয়ে গেছে। আপনারা যার কথা ভাবছেন, ঠিক রাহুলের সাথে বিয়েটা হয়েছিল। যদিও মিমের এতে মত ছিল না, কিন্তু রাহুল ওকে মানিয়ে নিতে পেরেছে। খুব ভালোবাসে রাহুল মিমকে, আর মিমের একটা কিউট ছেলে হয়েছে। আর ওর ছেলের বয়স 4 বছর। তবে খুব বাজি, দেখতে হবে না ছেলেটাকার। আর ওর নাম রাখছে রাফি আহমেদ। এই নাম রাখার পিছনে একটা কারণ আছে, কারণটা হলাম আমি। আমার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে বাঁচার জন্য চলুন ওদের ঝগড়া উপভোগ করা যাক। আব্বু আব্বু দেখ, আম্মু আমার কাছে কথা বলতে না। লাফি মামা ছবি দেখে তাকিয়ে কান্না করতে। রাফি বাবা, তুমি আমার কাছে আসো, তোমার আম্মু একটু পরেই তোমার কাছে আসবে। আত্মা আব্বু, লাফি মামা তুতাই তাতে। তোমার লাফি মামা ওই আকাশে থাকে, আকাশের তারা হয়ে। ও আত্মা বুদ্ধি। এই তো আমার লক্ষ্মী ছেলে। আমি মারা যাওয়ার পর রাহুল আমার আব্বু আম্মুকে খুব কেয়ার করে। এখন তাদের ছেলে রাহুল আর আব্বু আম্মুও রাহুলের মাঝে আমাকে খুঁজে পায়। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, এখন আসি। বাই, কথা হবে অন্য কোনো দিন, অন্য কোনোখানে। তার আগে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।